আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ পদ্ম স্কিম নামক একটা সার্বজনীন স্কিমকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত ও স্থবির করার মাধ্যমে কোটা আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটা প্রয়াস চালিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছেও কি তেমনটা মনে হয়েছে? কোটা আন্দোলন, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, দ্রোহযাত্রা, মার্চ টু ঢাকা, জুলাই ম্যাসাকার, 5th of August, ছাত্র নাগরিক অভ্যুত্থান, এই শব্দগুচ্ছগুলো বাংলাদেশের মানুষের কাছে অনেক তাৎপর্যপূর্ণ। কেননা এই শব্দগুচ্ছগুলোর পিছনে লুকিয়ে আছে অনেক আবেগ, অনুভূতি, ত্যাগ, ঘৃণা, ভালোবাসা, একতা ও সাহসিকতার গল্প। একটা সত্য এবং ন্যায্য ধারণাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন। কোটার মাধ্যমে স্বল্প সংখ্যক মানুষকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছিল এবং বড় একটা জনগোষ্ঠীকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছিল এবং একটা বৈষম্যের তৈরি করা হচ্ছিল, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। সত্যিই তো কোটার একটা যৌক্তিক সংস্কার অবশ্যই প্রয়োজন ছিল। যারা একটা সত্য এবং ন্যায্য ধারণাকে সামনে রেখে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি কোটা আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলাম। কিন্তু একজন ব্যক্তি হিসেবে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কোটা আন্দোলনকে আমি বিন্দুমাত্র সমর্থন করিনি। এবং কোটা আন্দোলনকে সমর্থন না করার যে কারণগুলো ছিল, সে কারণগুলো আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপন করাটা অনেক জরুরি। কোটা আন্দোলনকে সমর্থন না করার আমার প্রথম যেই এবং প্রধান যেই কারণটি ছিল, সেটি ছিল দুর্নীতি। আপনারা জানেন যে কোটা আন্দোলনের শুরুটা মূলত সরকারি চাকরি কোটার যৌক্তিক সংস্কারকে কেন্দ্র করে, আরও স্পষ্টভাবে বললে সরকারি চাকরিকে কেন্দ্র করে। এবং আপনারা এটাও জানেন যে যারা সরকারি চাকরিজীবী, যারা সরকারি চাকরি করে, তাদের বড় একটা অংশ দুর্নীতিগ্রস্ত। আমি সবাইকে বলতে চাই না, ঢালাওভাবে বলতে চাই না, অনেক ভালো মানুষ রয়েছেন, কিন্তু এটা একটা চরম একটা সত্য যে সরকারি চাকরিজীবীদের বড় একটা অংশ চরম মাত্রায় দুর্নীতিগ্রস্ত। তাদের কেউ বেনজির, তাদের কেউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার, তাদের কেউ ছাগলকাণ্ডের মতিউর রহমান, তাদের কেউ ঘুষখোর, চোর, বাটপার, দুর্নীতিবাজ, চাটুকার এবং নানা রকম পদবি তাদের রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে কোটা আন্দোলনে সমর্থন করা মানে হচ্ছে কিছু চোর, বাটপার, দুর্নীতিবাজের জন্য লড়াই করা। এবং এটা ছিল আমার প্রথম এবং প্রধান কারণ কোটা আন্দোলনকে সমর্থন না করার। কোটা আন্দোলনকে সমর্থন না করার আমার দ্বিতীয় কারণটি ছিল প্রশ্নপত্র ফাঁস। কোটা আন্দোলনের একটা পর্যায়ে আমরা দেখেছি যে পিএসসির একজন সাধারণ ড্রাইভার কীভাবে প্রশ্নপত্র ফাঁস করে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎকে বিক্রি করে দেয়। আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনের এই পর্যায়ে যদি সরকার, ক্ষমতাসীন সরকার যদি মানুষদের বা শিক্ষার্থীদের দাবিকে মেনে নেয়, তাহলে আসলে ভবিষ্যৎটা আসলে কী দাঁড়াবে? ভবিষ্যতে যখন কোনো একটা নিয়োগ পরীক্ষা হবে এবং সেখানে যখন চাকরি প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে, কে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে, কে আশীর্বাদ পুষ্ট হয়ে নিয়োগ পেয়েছে, এটা আসলে বাংলাদেশের মানুষের পক্ষে জানাটা প্রায় অসম্ভব। এবং একজন পিএসসির সাধারণ ড্রাইভার যদি প্রশ্নপত্র ফাঁস করে চাকরি প্রার্থীদের ভবিষ্যতে বিক্রি করে দিতে পারে, সেখানে একজন ক্ষমতাসীন দল তার স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। এবং এটা ছিল আমার দ্বিতীয় কারণ কোটা আন্দোলনকে সমর্থন না করার। কোটা আন্দোলনকে সমর্থন না করার আমার তৃতীয় যে কারণটি ছিল, সেটি ছিল আমার কাছে মনে হয়েছে যে কোটা আন্দোলনকে সমর্থন করা মানে হচ্ছে আত্মহত্যা করা। কোটা আন্দোলনের একটা পর্যায়ে আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কীভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালায় এবং এই বর্বর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা পাবলিক ইউনিভার্সিটি হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বের করে দেয় এবং এর মাধ্যমে একটা অরাজনৈতিক আন্দোলন সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ঠিক তার পরের দিন 16 জুলাই আবু সাঈদ ছয়জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। আমার কাছে মনে হচ্ছিল যে সরকারের পদত্যাগ দাবি করার জন্য এটা একটা উপযুক্ত সময়। কেননা সরকারের পদত্যাগ দাবি করা কোনো একটা বিরল কোনো ধারণা না। আমরা অনেক সময়ই বিভিন্ন বিরোধী দলকে সরকারের পদত্যাগ দাবি করতে দেখি।
এবং সরকারের পদত্যাগ দাবি করার সবচেয়ে উপযুক্ত সময় মনে করার কারণ হচ্ছে আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে। ছাত্রলীগের নেতাদের কর্মীদেরকে হল থেকে বের করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উপর একটা প্রচণ্ড আঘাত আনা হয়েছে এবং আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার একটা হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্বরতা চালিয়েছে এবং আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের তাদের দীর্ঘদিনের দুঃশাসনের কারণে বাংলাদেশের মানুষের তাদের প্রতি ছিল একটা চরম পর্যায়ের ক্ষোভ। এবং আমার কাছে মনে হয়েছে যে এই কারণগুলোই সরকারের পদত্যাগ দাবি করার জন্য যথেষ্ট। আমি জানি না যারা মূল ভূমিকায় ছিল তারা কেন সরকারের পদত্যাগ দাবি করেনি কিংবা কেন অন্যান্য দাবিগুলো করেছে। তারা কি আসলে যে পরিমাণ জনসমর্থন তৈরি ছিল সেটাকে পর্যাপ্ত মনে করেনি, নাকি তারা আরও জনসমর্থন তৈরি করতে চাচ্ছিল, নাকি তারা ভয়ে বা প্রাণনাশের সংখ্যায় ছিল, নাকি তারা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছিল যে আসলে কি দাবি দাবা করা যায়। এটা সত্যি যে তাদের ফার্স্ট লিডারশিপ একটা সরকারের মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছিল, কিন্তু তাদের কাছে তাদেরই মাধ্যমে আমরা জেনেছি যে তাদের কাছে সেকেন্ড লিডারশিপ ছিল, থার্ড লিডারশিপ ছিল এবং আরও অনেক সমন্বয়ক ছিল। তারা ফার্স্ট লিডারশিপ বাধাগ্রস্ত হওয়ার পর তারা সেটা সেকেন্ড লিডারশিপ কিংবা থার্ড লিডারশিপের মাধ্যমে কিংবা অন্যান্য সমন্বয়কদের মাধ্যমে সরকারের পদত্যাগ দাবি করতো, কিন্তু তারা সরকার কাছে বিভিন্ন রকম 8 দফা 9 দফা দাবি করেছে এবং সেটা আমার কাছে অবান্তর মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে তারা ডাবল স্ট্যান্ডার্ড লেভেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং তারা দুটো ধারণাকে সামনে রেখে এই আন্দোলনকে পরিচালিত করছে। প্রথমত, যদি জনসমর্থন বাড়ে তাহলে তারা আন্দোলনটাকে জোরদার করবে, যদি জনসমর্থন না বাড়ে তাহলে এবং আন্দোলনটা যদি সফল না হয় তাহলে পরবর্তী যাতে তারা সরকারের কাছে বলতে পারে যে আমরা আসলে চাকরির জন্য, স্বাভাবিক জীবনযাপনের জন্য, জীবন জীবিকার জন্য আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমরা সরকারের বিরুদ্ধে কোনো লোক নই। এবং তারা সরকারের কাছে বিভিন্ন 8 দফা 9 দফা দাবি করেছে, যেটা আমার কাছে অবান্তর মনে হয়েছে এই কারণে যে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, অত্যাচারী হত্যাকারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে, তাদের বিচার বিবেচনাকে প্রশ্নবিদ্ধ করে আবার তাদের কাছে বিচার চাওয়া আমার একটা আত্মহত্যা করার মতো মনে হয়েছে। এবং এটা ছিল আমার তৃতীয় কারণ কোটা আন্দোলনকে সমর্থন না করার। কোটা আন্দোলনকে সমর্থন না করার আমার চতুর্থ যেই কারণটি ছিল সেটি হচ্ছে সমন্বয়কদের ভূমিকা, বা এটাকে ভিন্নভাবে বললে রিস্ক ফ্যাক্টর। আপনারা জানেন যে কোটা আন্দোলনের একটা পর্যায়ে যারা মূল ভূমিকায় ছিল, যারা সমন্বয়ক ছিল, তারা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষদেরকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছিল। কিন্তু এখানে একটা জিনিস অত্যন্ত স্পষ্ট যে সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষদেরকে আন্দোলনে অংশগ্রহণ করতে বলা শুধুমাত্র তাদেরকে আন্দোলনে অংশগ্রহণ করতে বা সমর্থন জানাতে বলা না, তাদেরকে অস্ত্রের সামনে গুলি, রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের সামনে দাঁড়াতে বলা, তাদেরকে হামলা গুম খুম এবং নিপীড়নের শিকার হতে বলা। পৃথিবীর বড় বড় আন্দোলন, গণ-অভ্যুত্থান পর্যালোচনা করলে আমরা দেখব সেই আন্দোলন কিংবা গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অত্যন্ত সাহসিকতার সাথে সমভাবে থেকে সে সকল আন্দোলনগুলোর নেতৃত্ব দিয়েছেন এবং এর কারণে তাদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং অনেককে দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় থাকতে হয়েছে। বাংলাদেশের কোটা আন্দোলনে যারা মুখ্য ভূমিকায় ছিলেন তাদের প্রথম দিককার ভূমিকাটা ছিল অত্যন্ত সাহসী এবং তারা সম্মুখ ভাগের থেকে আন্দোলনটা পরিচালিত করছিলেন। কিন্তু আন্দোলনের একটা পর্যায়ে যখন আন্দোলনটা সহিংস পর্যায়ে রূপ নেয় তখন তাদের অনেককে আমার অদৃশ্য বলে মনে হয়েছে, তাদের অনেকের উপস্থিতি যেন আমি টের পাচ্ছিলাম না। আন্দোলন পরবর্তী বা গণ-অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারের মাধ্যমে যে তাদের অনেকে লুকিয়েছিল, পালিয়েছিল, যেটা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। এবং আন্দোলনের সময় তাদের অনেকে মনে হয়েছে তাদের অনেকে নিরাপদ অবস্থান বজায় রেখে আন্দোলনটাকে পরিচালিত করছে, অথচ তারা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করতে বলছিল এবং সাধারণ মানুষকে আন্দোলনে অংশগ্রহণ করতে বলা মানে হচ্ছে তাদেরকে অস্ত্রের সামনে দাঁড়াতে বলা। একজনকে অস্ত্রের সামনে দাঁড়াতে বলে নিজে লুকিয়ে থাকাটা আমার কাছে প্রশ্নবিদ্ধ বলে মনে হয়েছে। অথচ যারা সাধারণ শিক্ষার্থী ছিল, সাধারণ মানুষ ছিল, তাদের জীবনের নিরাপত্তা অনেক কম ছিল, জীবনের ঝুঁকি অনেক বেশি ছিল। যারা সমন্বয় ছিল, যারা মুখ্য ভূমিকায় ছিল, তাদের জীবনের ঝুঁকি এবং জীবনের ঝুঁকি অনেক কম ছিল, জীবনের নিরাপত্তা অনেক বেশি ছিল।
এটাকে আমি এভাবে বিশ্লেষণ করব যে আপনারা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পরবর্তী সময়ে যারা অনেক জনপ্রিয় এবং ক্ষমতাসীন নেতা ছিল তাদেরকে গণঅভ্যুত্থান কিংবা আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে না পেরে তাদেরকে হত্যা করা হয় এবং তারা ছিল অনেক জনপ্রিয়। এবং বাংলাদেশের আরও পরবর্তী সময়ের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখব যে যে সকল ক্ষমতাসীন দল রয়েছে তারা আসলে বিরোধী দলগুলোকে কীভাবে দমন করে। তারা বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের কাউকে কারাবন্দী করে, কাউকে নির্বাসিত করে, কাউকে সমর্থন শূন্য করে দেয়। যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে তার যারা যে সমর্থক বাহিনী রয়েছে বা সমর্থকবৃন্দ রয়েছে তাদের উপর হামলা গুম খুম এবং নিপীড়নের মাধ্যমে তাদেরকে রাজপথে থেকে সরিয়ে দেয় এবং যারা নেতা রয়েছে তাদের কীভাবে সমর্থন শূন্য করে দেয় এবং সমর্থকদের উপর চরম পর্যায়ের একটা বর্বরতা চালানো হয়। এই দিক থেকে বিবেচনা করলে যারা শীর্ষস্থানীয় নেতা থাকে তাদের উপর যে পরিমাণ বর্বরতা চালানো হয় তাতে অনেক বেশি পর্যায়ের বর্বরতা চালানো হয় তাদের সমর্থকদের উপরে। সেক্ষেত্রে এটা বলাই যায় যে যারা শীর্ষ নেতা থাকে তাদের জীবনের নিরাপত্তাটা বা ঝুঁকিটা অনেক জীবনের নিরাপত্তাটা বেশি থাকে এবং ঝুঁকিটা অনেক কম থাকে এবং যারা সমর্থক থাকে তাদের জীবনের ঝুঁকিটা অনেক বেশি থাকে এবং নিরাপত্তাটা অনেক কম থাকে। আরেকভাবে যদি আমি বলি যারা মূল ভূমিকায় থাকে তাদের উপর চরম পর্যায়ের বর্বরতা চালিয়ে সরকার নিজেদের ভাবমূর্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে কিংবা দেশের জনগণের সামনে নষ্ট করতে চায় না এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে একটা ইস্যু তৈরি করতে দেয় না যাতে তারা পরবর্তীতে ক্ষমতায় যেতে পারে এবং সেই বর্বরতা তারা চালায় সাধারণ সমর্থকদের উপরে। এটাকে আরেকভাবে বললে যারা মূল ভূমিকায় থাকে তাদের সামনে নানা রকম মাধ্যম থাকে এবং এই মাধ্যমগুলোর বিস্তৃতি এবং ব্যাপকতা অনেক বড় আকারে থাকে। যারা মূল ভূমিকায় থাকে তাদের সামনে থাকে সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যম, টেলিভিশন, আন্তর্জাতিক সম্প্রদায়, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরে জনগণের একটা দৃষ্টি থাকে এবং এই দৃষ্টির ব্যাপকতা এবং বিস্তৃতি অনেক বড় আকারে থাকে যেটা সাধারণ সমর্থক কিংবা সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণের উপর থাকে না। সেই কারণে তাদের বর্বরতা চালিয়ে সরকার তাদেরকে রাজপথ থেকে সরিয়ে দিতে চায় এবং যারা শীর্ষস্থানীয় নেতা থাকে তাদেরকে সমর্থন শূন্য করে দিতে চায় এবং এই প্রচেষ্টাটা আমরা কোটা আন্দোলনের সময় দেখেছি যে কীভাবে একটা জনগোষ্ঠীর উপর বর্বরতা চালানো হয়েছে, হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে সরকার এগুলাকে প্রতিরোধ বলে চালিয়ে দিতে চায় যে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদেরকে রক্ষা করতে গিয়ে তারা প্রতিরোধ করেছে। তারা রাষ্ট্রীয় কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য, তারা জনজীবনের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা প্রতিরোধ করেছে। আসলে তারা প্রতিরোধের নামে বড় একটা হত্যাযজ্ঞ চালায়, বর্বরতা চালায়, যেটাকে তারা প্রতিরোধ বলে চালিয়ে যেতে চায়। আন্দোলনের একটা পর্যায়ে আমরা দেখেছি যে যারা মূল ভূমিকায় ছিল, যারা সমন্বয়ক ছিল, তাদেরকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তারা আন্দোলন বা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়, যেটা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। কেননা তারা সাধারণ মানুষকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিল, অতএব তাদের একটা দায়বদ্ধতা ছিল। সাধারণ মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে হোক কিংবা নিজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি ভালোবাসা কিংবা অন্যায়ের প্রতি ঘৃণা বা স্বৈরাচারের প্রতি ঘৃণা থেকে যেভাবেই হোক তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং 16 জুলাই 18 জুলাই তারা বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং নিপীড়নের শিকার হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে এবং পরবর্তীতে অসংখ্য মানুষকে কারাবন্দী করা হয়েছে। আমার কাছে মনে হয় যারা মূল ভূমিকায় ছিল তাদের দায়বদ্ধতার একটা জায়গা ছিল এবং আমরা জানি যারা আদর্শবান নেতা তারা কখনো, যারা সৎ নেতা, আদর্শবান নেতা, তারা কখনো তাদের নীতির জায়গা থেকে সরে দাঁড়ায় না। সেটা যে কোনো পরিস্থিতি হোক, তারা সর্বাবস্থায় তাদের নিজের নীতিতে অটল থাকে এবং এই কারণে আমার কাছে সমন্বয়কদের ভূমিকাটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে যে তারা মানুষকে একদিকে আহ্বান জানিয়েছে, অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অন্যদিকে তারা এটা ভয়ই হোক যে কারণেই হোক তারা কর্মসূচি প্রত্যাহার করেছে
যেটা আমার কাছে মনে হয়েছে তাদের যে সর্বাবস্থায় তাদের নিজেদের নীতির উপর অটল থাকা প্রয়োজন ছিল। এবং এটা ছিল আমার 4 নম্বর কারণ কোটা আন্দোলনকে সমর্থন না করার। আন্দোলনের একটা পর্যায়ে আমরা দেখেছি যে সকল মানুষদের আত্মত্যাগ এবং বিসর্জন আন্দোলনকে একটা শক্ত ভিত দিয়েছিল, শক্ত অবস্থানে দাঁড় করিয়েছিল, সেই মানুষদেরই একটা অংশ সরকারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠে, সরব হয়ে ওঠে এবং তাদের কেউ স্বতঃস্ফূর্তভাবে, তাদের কেউ কেউ নিরাপদ অবস্থান বজায় রেখে সরকারের পদত্যাগ দাবি করতে থাকে কিংবা সমালোচনা করতে থাকে। এবং পরবর্তীতে তাদের দাবিকে সামনে রেখে সমন্বয়করা যারা ফার্স্ট লিডারশিপে ছিল তারা ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়ার পর সরকারের পদত্যাগ দাবি করে এবং বাংলাদেশের মানুষ আরও সরব হয়ে ওঠে এবং বাংলাদেশের মানুষ একটা বড় বিপর্যয় এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়ে আল্লাহর অশেষ কৃপায় অচিরে একটা বিজয় লাভ করে, যেটা আমাদের কাছে মনে হয়েছিল যে অত্যন্ত দীর্ঘ একটা সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় অচিরেই আমরা একটা বিজয় লাভ করি, যে বিজয়ে অসংখ্য মানুষের আত্মত্যাগ ও বিসর্জন রয়েছে। আমি পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদেরকে অচিরে একটা বিজয় দিয়েছেন। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা জানাই সেই সকল মানুষদের প্রতি যারা স্বতঃস্ফূর্তভাবে গোটা আন্দোলন এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং সমর্থন জানিয়েছেন। শ্রদ্ধা জানাই তাদের প্রতি যাদের দীর্ঘদিনের ঘৃণা, ত্যাগ, অশ্রু বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। শ্রদ্ধা জানাই সকল পেশাজীবী মানুষদের প্রতি, বিশেষ করে প্রতিবাদী শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। শ্রদ্ধা জানাই সেই সকল মানুষদের প্রতি যারা স্বৈরাচারী সরকারের সময় চরম নিপীড়নের শিকার হয়ে সরাসরি হয়তো প্রতিবাদ করতে পারেনি, কিন্তু তারা অন্ততপক্ষে তাদের ঘৃণা দিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে। আমি আজকে আমার পর্যালোচনায় সমন্বয়কদেরকে অনেকটা প্রশ্নবিদ্ধ করেছি, কিন্তু আমি তাদের ভূমিকাকে অস্বীকার করছি না, কেননা তাদের ভূমিকা অনস্বীকার্য। তারা তাদের সক্ষমতা, সামর্থ্যের জায়গা থেকে যেটা করেছে সেটা অনেকেই করতে পারেনি এবং তাদের ভূমিকাটা অনস্বীকার্য এবং অবিস্মরণীয়। আন্দোলনের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি সত্যি, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে একটা কথা বলতে হচ্ছে যে এই আন্দোলনের কৃতিত্বকে ভাগাভাগি করার একটা চেষ্টা চলছে, যেটা আমার কাছে অত্যন্ত নির্লজ্জ বলে মনে হয়। যে বিজয়টা আমরা আসলে পেয়েছি সেটা আল্লাহর অশেষ কৃপা এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা পেয়েছি। সেই জিনিসটাকে আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি বিধায় আমরা সেই বিজয়টা আনতে পেরেছি। এটা কোনো রাজনৈতিক দলের শুধুমাত্র আন্দোলনের সমর্থক হয়ে কিংবা কারো আহ্বানে সাড়া দিয়ে মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। এই জিনিসটাকে আর একটু স্পষ্ট করলে, আমি যদি 1971 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দেন, মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সেটা করেছিলেন। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা শুধুমাত্র উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের জীবনের ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেনি, তারা নিজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি ভালোবাসা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঠিক তেমনিভাবে কোটা আন্দোলন বা গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের কিংবা সমন্বয়কদের কথায় বা তাদের মান সম্মান রক্ষা করার জন্য কেউ কোটা আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেননি। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় রেখে তারা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং সমর্থন জানিয়েছেন। এবং তারা সেটা নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি, দেশের প্রতি ভালোবাসা থেকে, অন্যায়ের প্রতি ঘৃণা থেকে, স্বৈরাচারের প্রতি ঘৃণা থেকে তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এবং যে বিজয়টা আমরা পেয়েছি সেটা বাংলাদেশের সর্বস্তরের জনগণের। এবং যে আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকে না, সেখানে বিজয় লাভের সম্ভাবনা খুবই কম থাকে। আমরা অতীতে দেখেছি যে 2013 সালে হেফাজতে ইসলামের একটা বড় একটা আন্দোলন দেখেছি, যেটাকে আমরা মতিঝিল ঘেরাও বা মতিঝিল দখল নামে জানি। এবং সেখানে তারা বিজয় লাভ করতে পারেনি, কারণ সেখানে
রাজনৈতিক দল কিংবা বাংলাদেশের সর্বস্তরের মানুষের সমর্থন ছিল না, এবং সেই সমর্থন ছিল না বিধায় তারা সেই আন্দোলনে সফল হতে পারেনি। আমরা কোটা আন্দোলন এবং গণ অভ্যুত্থানে সফল হতে পেরেছি কারণ এখানে আল্লাহর অশেষ কৃপা ছিল এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। কোটা আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অভিভাবকরা, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সমর্থকরা, এবং সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয় অর্জন করেছি, এবং এটা স্বীকার করার মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। পরিশেষে আমি এতটুকু বলতে চাই যে যে সকল মানুষ তাদের জীবন দিয়ে গেছেন, বিসর্জন দিয়ে গেছেন, তারা একটা সত্য এবং ন্যায্য ধারণাকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে গেছেন। তারা একটা সুন্দর বাংলাদেশকে করার প্রত্যাশায় তারা এই বিসর্জনগুলো দিয়ে গেছেন। আমরা যারা এই আন্দোলনের বিজয়টা পেয়েছি, তারা এখন যে বিজয়টা পেয়েছি সেই বিজয়টা অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে পেয়েছি। তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গিয়েছে। এখন আমাদের দায়িত্ব পালন করার পালা। আমাদেরকে এখন সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আমাদেরকে হয়তো ভবিষ্যতে আরও একটা গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে। আমাদেরকে হয়তো বা আরও একটা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে আরও একটা লাশের সারির জন্য অপেক্ষা করতে হবে, এবং সেটা আমরা কখনোই চাই না। এবং সেটার জন্য আমাদেরকে গণতন্ত্র চর্চা করে একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার জন্য সামনে কাজ করে যেতে হবে। আজকে অনেক কথা বলেছি, কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে। ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুলগুলো গুরুতর হয় সমালোচনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।